আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইসরায়েলের হয়ে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র। তেহরানের সামরিক অভিযানের হুমকি, কঠিন পরিণতির হুঁশিয়ারি খামেনির। নেতানিয়াহুকে দুষছে রাশিয়া। সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে অধিকাংশ দল। ডক্টর আলী রিয়াজ। আপত্তি বিএনপি সহ কয়েকটি দলের। দ্বিমত বিষয়ে গণভোট চায় জামায়াত। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের গাড়ি বহরের সঙ্গী হন বিপুল সংখ্যক নেতাকর্মী। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এসএসএফ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। সময়োপযোগী করা হচ্ছে বাহিনী। এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভয়াবহ রূপ নিতে পারে, শঙ্কা কীটতত্ত্ববিদদের। ডেঙ্গু রোগীর রক্ত বমি কিংবা রক্তক্ষরণ হলে প্লাটিলেট দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ইসরায়েলের হয়ে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতিও নিচ্ছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযান চালালে পাল্টা জবাব দেবে তেহরান। জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, ট্রাম্প যুদ্ধে জড়ালে পরিণতি হবে মার্কিনীদের। কারো কাছে আত্মসমর্পণ করবে না ইরান। এদিকে রাশিয়ার অভিযোগ, ইসরায়েল বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বিস্তারিত ফারহিন ইসলাম টুম্পার প্রতিবেদনে। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। ইরান কারো চাপের মুখে কারো কাছে মাথা নত করবে না। এ সময় ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের ইঙ্গিত দিয়ে খামেনি হুঁশিয়ার করেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে তার ফলাফল হবে অপূরণীয়। এর আগে ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধে ইসরায়েলের সাথে সামরিক অভিযানে যোগ দেবার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। শুরুতেই তাদের আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তু ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্র। আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি, তবে এখনই তাকে হত্যা করব না। এই অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি। আমরা ইসরায়েলকে যেভাবে জবাব দিচ্ছি ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রকেও দেব। আমি বিশ্বাস করি আমাদের সামরিক বাহিনী উপযুক্ত ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। তবে এখন পর্যন্ত ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি পদক্ষেপ না নিলেও ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করছে। এছাড়া মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এদিকে বুধবার তেহরানে মোসাদের গোপন ড্রোন কারখানা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে পাল্টা হামলায় ইরানের ভেতরে অন্তত 12টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি ইসরায়েলের। এমন পরিস্থিতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের চলমান হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে এবং বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বিবৃতিতে জানিয়েছে, গত 5 দিনে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 585 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1326 জন। একই সময় ইসরায়েলে 24 জন নিহতের তথ্য দেয়া হলেও প্রাণহানি আরও কয়েক গুণ বেশি বলে মনে করছে সংস্থাটি। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতে অধিকাংশ রাজনৈতিক দল সাংবিধানিক কাউন্সিল এনসিসি থাকার বিষয়ে মত দিয়েছে। তবে কয়েকটি দল এতে একমত নয় বলে জানিয়েছে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে তিনি একথা বলেন। জামায়াত বলছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। সংস্কার না আগের নিয়মে এসব নিয়োগ হবে সে বিষয়ে প্রশ্ন তুলে এনসিপি। বিএনপি বলছে, জবাবদিহিতা না থাকায় এনসিসি ভারসাম্যহীনতায়
তৈরি করবে, তবে আইন শক্তিশালী করার বিষয়ে মতামত বিএনপির। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সংলাপে তৃতীয় দিনের ইস্যু জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিল। নির্বাচন কমিশন, দুদক, পিএসসি সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগে এনসিসি গঠন নিয়েই বেশিরভাগ সময় আলোচনা হয় বৈঠকে। এর পক্ষে বিপক্ষে মতামত দেন দলগুলো। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে সেটাকে পুনর্গঠন করবার জন্য এই এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবে। সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ব্যাপারে আমরা বলেছি একটা সাংবিধানিক কাউন্সিল গঠন করা দরকার। আগে যে নিয়োগটা হতো, যে পদ্ধতিতে নিয়োগটা হতো, সেখানে আমরা দেখতাম যে সেখানে এক ধরনের দলীয় নিয়োগটাই হতো। যে ভবিষ্যতে সরকারের মধ্যে সরকার অথবা সরকারকে অচল করার জন্য যে ধরনের প্রস্তাব এসছে, আমরা এই প্রস্তাবের বিরোধিতা করছি। এমন কিছু এই মুহূর্তে করা প্রয়োজন না যেটা এটা রিপ্লেসমেন্ট বা একটা সুপ্রাবডি মনে হয়। সেই কারণে এই মুহূর্তে আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না। সংস্কার এবং এনসিসি গঠন না হলে ফ্যাসিবাদের সাথে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের পার্থক্য থাকবে না বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সহ এই গুরুত্বপূর্ণ কমিশনগুলা, যেগুলো আমরা বিগত সময়ে দেখেছি যে দলীয়করণ হয়েছে, নির্বাহী বিভাগের আজ্ঞাবহে পরিণত হয়েছে এবং বিরোধী দলমত দমনেও বা ভোটাধিকার হরণে তারা ভূমিকা রেখেছে। একটা আপনার কাউন্সিল লাগবে যেখানে নিরপেক্ষভাবে ঐক্যমতের ভিত্তিতে নিয়োগগুলো করতে পারবো। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস দলের আমির ডাক্তার শফিকুর রহমানকে ফোন করে সরকারের নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত করলে এদিন সংলাপে যোগ দেয় জামায়াত ইসলামী। এনসিসির পক্ষে মত দিয়ে দলটি জানায় দ্বিমতপূর্ণ বিষয়ের সিদ্ধান্তে গণভোটের কথা বলেছে তারা। মোর দেন 3/4, 4 ভাগের 3 ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছে। ঐক্যমত্য বলতে যদি শতভাগ হয় তাহলে এটা ইজ ইম্পসিবল, বিকজ 30টা দল আছে। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। এনসিসি নয়, বিদ্যমান আইনের সংস্কার ও শক্তিশালী করার পক্ষে মতামত তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার প্রয়োজনে ন্যায়পাল করতে পারে। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে। বেশিরভাগ দল নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিতে এনসিসি গঠনে একমত বলে জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। চলমান সংলাপ আগামী সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানিয়েছে কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা 6:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন বেগম জিয়া। বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে যাওয়ার খবরে তার বাসভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। দলীয় প্রধানের গাড়িবহরের সঙ্গী হন বিপুল সংখ্যক নেতাকর্মী। দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্স, আর্থরাইটিস, হৃদরোগ, লিভার সিরোসিস সহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন প্রায় 80 বছর বয়সী 3বারের সাবেক প্রধানমন্ত্রী। এর আগে চিকিৎসার জন্য গেল 7 জানুয়ারি লন্ডন যান তিনি। সেখানে প্রায় 4 মাস চিকিৎসা শেষে 6 মে দেশে ফেরেন বেগম জিয়া। 2 বছর কারাবন্দী থাকার পর 2020 সালে মুক্তি পাওয়ার পর থেকেই নানা জটিল রোগে আক্রান্ত হয়ে গেল 5 বছর বেশ কয়েকবার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয় বেগম জিয়াকে। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বাহিনীর 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে তিনি বলেন, গত 5ই অগস্ট এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হলেও তা দ্রুততম সময়ের মধ্যেই কার্যক্ষম করা হয়েছে। এসএসএফকে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালনের নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম।
রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ দেশি বিদেশি ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে বিশেষ নিরাপত্তা সংস্থা স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। বাহিনীর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্যান্য বাহিনীর তুলনায় ক্ষুদ্র হলেও কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি এসএসএফ-এর। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। বিগত 10 মাসে এসএসএফ সদস্যরা দেশে বিদেশে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করায় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। শুধু দেশের অভ্যন্তরে নয়, দেশের বাইরেও আমাদের রাষ্ট্রীয় সফরগুলোতে এসএসএফ বিভিন্ন দূতাবাস এবং সংশ্লিষ্ট দেশের প্রটোকল ও নিরাপত্তা বাহিনীর সাথে একযোগে কাজ করে সফরসমূহ সাফল্যমণ্ডিত করেছে। পেশাদার বাহিনী হিসাবে উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ আর দৃঢ় মনোবলের সন্নিবেশে এসএসএফ আরও উন্নতি করবে বলে আশা করেন তিনি। যে এসএসএফ এর প্রশিক্ষণ, অস্ত্র সরঞ্জামাদির আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ করে গত 5ই আগস্ট 2024 তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যে কার্যক্ষম করা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে নিয়মিত বিভিন্ন ধরনের হুমকি সঠিকভাবে পর্যালোচনা করে তা মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নিতে এসএসএফ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। আমি আশা করি এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলি মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। উন্নয়ন প্রকল্প নেয়ার ক্ষেত্রে নদীর পানি প্রবাহ যাতে নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত এক বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এ নির্দেশ দেন তিনি। বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জোং ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের একটি দল এই প্রকল্পের বিস্তারিত রূপকল্প, কৌশল এবং বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া। নির্বাচন হলে গুরুত্ব কমে যাওয়ার ভয়ে দু একটি দলের ফেব্রুয়ারিতে ভোটের সময় পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরায় দলের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে নারাজ হয়ে একটি দল মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি। অন্যদিকে কাজের গতি বাড়িয়ে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর উত্তরায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, জনগণের শান্তির কথা চিন্তা করে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে নির্বাচনের যে সময় নির্ধারণ করা হয়েছে তা কারো কারো পছন্দ হয়নি। কারণ তারা জানে ভোট যতদিন না হবে ততদিনই তাদের গুরুত্ব থাকবে। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, মানুষ নতুন বাংলাদেশ চায়, পরিবর্তন চায়, তাই আওয়ামী লীগের পথ যেন কেউ অনুসরণ না করে। তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রনায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে, কোন বিভাজনে না গিয়ে, কোন সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে।
এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না। অন্যদিকে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। যত দ্রুত ভোট হবে তত দ্রুত দেশে গণতন্ত্র ফিরবে। আর বিলম্ব নয়, যারা গণতন্ত্রের লড়াই করেছেন যে দলগুলো, যে রাজনৈতিক দলগুলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সরকার পরিচালিত হবে। কি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে, সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে। বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে কারো মনে প্রশ্ন দেখা দিলে আলোচনার মাধ্যমে তার সমাধানের পরামর্শ দেন রিজভী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির অর্থায়নে নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পে $20 লাখ আর্থিক সহায়তা দেবে অস্ট্রেলিয়া। নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলি উপস্থিত ছিলেন। চুক্তি সম্পাদন শেষে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে জানান, পুরো প্রকল্পটি 2027 সালের 31 ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ, একেএম নুরুন নবী সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তবে এসব অভিযোগ অস্বীকার করে কলিমুল্লাহ বলছেন, সরকারের বিরুদ্ধে কথা বলায় তার নামে মামলা দেওয়া হয়েছে। আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এমন অভিযোগ জমা পড়ে দুদকে। বিষয়টির অনুসন্ধানে নামে কমিশন। প্রতিবেদনে অনুসন্ধান কর্মকর্তা জানান, 30 কোটি টাকার কাজ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই করা হয়েছে। ঠিকাদারের সাথে যোগ সাজশে লোপাট করা হয়েছে 4 কোটি টাকা। এই অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি একেএম নুরুন নবী, নাজমুল হাসান কলিমুল্লাহ, সাবেক নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং ঠিকাদার আব্দুস সালাম বাচ্চু ও হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন, 30 কোটি টাকা মূল্যের ঊর্ধ্বের চুক্তি মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ব্যতিরেকে সম্পাদন, ঠিকাদারের রানিং বিল থেকে কর্তনকৃত নিরাপত্তা জামানতকে এফডিআর হিসাবে ব্যাংকে জমা রাখা এবং উক্ত এফডিআরকে লিয়েনে রেখে ঠিকাদারকে লোন প্রদান করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন তথা গ্যারান্টার হয়ে বিশ্ববিদ্যালয় তথা সরকারের 4 কোটি টাকা আত্মসাৎ। 5 জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নাজমুল হাসান কলিমুল্লাহ। আমি ব্যক্তিগতভাবে এই প্রকল্প থেকে একটি ফুটো পয়সা তসরুপ করিনি। দ্বিতীয়ত, যা কিছুই করা হয়েছে, তৃতীয় ভাইস চ্যান্সেলর আমলে যা কিছু হয়েছে তার ধারাবাহিকতায় আমাদের কার্যক্রম পরিচালনা করতে হয়েছে এবং নকশার যে ব্যত্যয় সেটি আগেই সংগঠিত হয়েছে। আমরা নতুন করে কিছু করিনি। আমি মনে করি, যেহেতু আমি উচ্চ কণ্ঠে বর্তমান সরকারের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা করছি, সমালোচনা মুখর, সেই কারণে আমার কণ্ঠ স্তব্ধ করার জন্য এই অপকৌশলের আশ্রয় নিয়েছে প্রফেসর ইউনূসের সরকার। এদিকে দুদকের দাবি, উদ্দেশ্যমূলকভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে। সেগুলি সংক্রান্তে আমাদের অনুসন্ধান দল কাজ করছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
প্রস্তাবিত বাজেটে জুলাই অগাস্ট বিপ্লবের চেতনা ও সংস্কারের প্রতিফলন না থাকায় জনপ্রত্যাশা পূরণ হবে না বলে মনে করে অর্থনীতিবিদ ও গবেষকরা। গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এবারের বাজেট ভুল ভ্রান্তিতে ভরা। রাজনৈতিক দল ও সংস্কার কমিশনের সাথে আলোচনা ছাড়াই বাজেটে নতুন কিছু নেই বলেও মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তরিক ইসলামের রিপোর্ট। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীর একটি হোটেলে সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি আয়োজিত সংলাপে অংশ নেন অর্থনীতিবিদ, গবেষক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ ও অংশীজনরা। শিক্ষকদের শিক্ষা বাজেটের জন্য কোনো কিছু দেওয়া হয় না, বরাদ্দটা দেওয়া হয় না। এই সময় বিভিন্ন দলের নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া এবারের বাজেটে জনপ্রত্যাশা পূরণ হবে না। পুরো বাজেটে আমরা একটা ইনোভেটিভ পলিসি, নিউ প্রোগ্রাম পাই নাই। আমাদের প্রত্যাশা ছিল গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা নতুন নতুন প্রোগ্রাম দেখব। ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেই চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলোর প্রতিফলন আমরা দেখতে পাইনি। পাকিস্তানের মতো জায়গায় চলে যাবো কিনা ঋণ পরিশোধ করতে করতে, সেটা আমাদের খুব ভালো করে ভেবে দেখতে হবে। আলোচনায় অংশ নিয়ে সংস্কার কমিশন ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, বাজেটে উপেক্ষা করা হয়েছে সংস্কার কমিশনের মতামত। অর্থনৈতিক সংস্কার বা বৈষম্যহীনতা অথবা একদম তৃণমূল পর্যায়ের যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একটা জবাবদিহিমূলক বৈষম্যহীন সমাজ তৈরি বিনির্মাণের যে প্রচেষ্টা, এটা স্লোগান হয়ে গেছে, এটি ধারণ করা হয়নি। অগ্রাধিকারের জায়গায় পরিবর্তন হবে, বরাদ্দগুলো আরো বেশি স্বচ্ছতার সঙ্গে আসবে, অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলো পরিষ্কার হবে। এগুলো আমরা এই বাজেটের মধ্যে ছাঁচের কোনো পরিবর্তন হয়নি। অনুষ্ঠানের সঞ্চালক ও সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় বলেন, জনমুখী বাজেট আদায়ে ব্যর্থ হয়েছে নাগরিক সমাজ। এই বাজেটের ভিতর দিয়ে সংস্কারের যে ধারণা চেতনা আমরা সামনে এনেছিলাম, এই সরকার নিজে আমাদের দিয়ে যে কাজগুলো করিয়েছিল সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি, অনুরক্ত থাকে নাই, সেহেতু এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। সংসদবিহীন প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, শিক্ষা খাতে বরাদ্দ কম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দাবি উপেক্ষা করা হয়েছে বলে জানান বক্তারা। এই মুহূর্তে যারা দায়িত্ব রয়েছেন আমরা তো সবাই। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহেলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে আদালতে হাজির করতে 15 সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া পুলিশের সাবেক 2 এডিসি ইশতিয়াক আহমেদ ও মইনুল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ট্রাইব্যুনাল রাজধানীর মিরপুর, কাফরুল ও পল্লবী এলাকায় জুলাই অগাস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও যুবলীগ নেতা সাদ্দাম হোসেন মিতুলকে গ্রেফতার দেখানোরও আদেশ দিয়েছেন। সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহেল এবং সাবেক 2 এডিসি ইশতিয়াক আহমেদ ও মইনুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাজধানীর মিরপুরে 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত বিদেশি অস্ত্র, 3টি মোটরসাইকেল ও 1টি মাইক্রোবাস সহ 7,15,000 টাকা, যার মধ্যে রয়েছে 2,12,000 জাল টাকা। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। গত 27 মে রাজধানীর মিরপুর 10 নম্বর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সকাল 9:30টার দিকে দুর্বৃত্তের হামলার শিকার হন মাহমুদ ফরেন এক্সচেঞ্জ সেন্টারের নির্বাহী পরিচালক রাসেল মিয়া ও অফিস সহকারী জাহিদুল হক। এই সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে ও ধারালো অস্ত্রে আঘাত করে নগদ 22 লাখ টাকা লুটে নেয়। একজন পথচারীর মোবাইলে ধারণ করা ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে প্রশাসনের। এই ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হলে তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। 1.5 মাস চেষ্টার পর ছিনতাই ঘটনার সাথে জড়িত 6 জনকে দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে ডিবি। গ্রেপ্তারকৃতদের নিকট হতে ডাকাতির লুণ্ঠিত 5,03,000 টাকা, 106টি বিভিন্ন মানের বৈদেশিক মুদ্রা, 2,12,000 টাকা মানের জাল টাকা, ঘটনার কাজে ব্যবহৃত 3টি মোটরসাইকেল, 1টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
মাহমুদ ফরেন এক্সচেঞ্জ থেকে টাকা আনা নেওয়ার বিষয়টি দীর্ঘদিন যাবৎ অনুসরণ করে আসছিল চক্রটি। ওই দিন তারা মোটরসাইকেলে এসে ফাঁকা গুলি ছুড়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ছিনিয়ে নেয় টাকার ব্যাগ। কালো ব্যাগ নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা কয়েকদিন তারা দেখে, দেখার পর তারা দেখে কখন ব্যাগটা মোটা কখন ব্যাগটা চিকন। মোটা মানে বেশি টাকা আছে, এইভাবে তারা টাইমটা দেখে। তারিখ তারা নির্ধারণ করে কোন তারিখে এই অঞ্চলের মার্কেট বন্ধ থাকে, মার্কেট বন্ধ থাকলে লোক সমাগম কখন কম হয়। এভাবে তারা তাদের যে ফেভারের একটা এনভায়রনমেন্ট, পরিবেশ, সেটা নিশ্চিত করে তারা কার্যক্রমটা করে। এটাই তারা আমাদের কাছে স্বীকার করেছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। চলতি মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। কোনো ডেঙ্গু রোগীর প্লাটিলেট অস্বাভাবিক মাত্রায় কমে গেলে কিংবা রক্তবমি অথবা শরীরের কোনো স্থান দিয়ে রক্তক্ষরণ হলে প্লাটিলেট দেওয়ার পরামর্শ দিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ। মিজান শাহজাহানের রিপোর্ট। একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে থেমে থেমে বৃষ্টি। প্রকৃতি ও পরিবেশ এডিস মশার বংশবিস্তারের জন্য পুরোপুরি অনুকূলে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাতকে বেস করে কম্পিউটার ফরকাস্টিং যে একটি মডেল তৈরি করি, সেখানে আমরা নিশ্চিত দেখছি যে বছর এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার একটি সম্ভাবনা আছে। ডেঙ্গু আক্রান্ত হলেই রোগী ও স্বজনরা প্লাটিলেটের পেছনে ছোটাছুটি করেন। রক্তের গ্রুপ দুর্লভ হলে দুশ্চিন্তা বাড়ে বহুগুণে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ABM আব্দুল্লাহ বলেন, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাতে গোনা রোগীর প্লাটিলেট লাগতে পারে। অনেকেরই এখনো ধারণা যে ডেঙ্গু জ্বর হয়ে গেলে রক্ত দিতে হবে, প্লেটলেট দিতে হবে, ঠিক না। অধিকাংশ রোগীর যদি রক্তক্ষরণ না হয়, হিমোগ্লোবিন ভালো থাকে, ব্লাড দেওয়ার কোনো দরকারই নাই। যদি ওরকম লো হয়, কোনো ব্লিডিং হচ্ছে, বমির সাথে রক্ত, নাকে রক্ত, পায়খানার সঙ্গে রক্ত, কালো পায়খানা, বা মেয়েদের বিশেষ করে হয়তো পিরিয়ড অসময়ে শুরু হয়েছে বা ব্লিডিং আর থামছে না, সেখানে ডাক্তার যদি প্রয়োজন মনে করে, সেখানে প্লেটলেট যদি লাগে কারো কারো, বিশেষ করে হয়তো 10,000-এর নিচে, এরকম হলে কারো সবার লাগবে, এটা ঠিক না। সুতরাং জনগণের জন্য এটা ভয়ের কোনো কারণ নেই যে সবাইকে দিতেই হবে, এটা ঠিক না। ডেঙ্গু আক্রান্ত হলে করণীয় নিয়েও কথা বলেন এই মেডিসিন বিশেষজ্ঞ। ডেঙ্গু কিন্তু 4 বার হওয়ার ঝুঁকি থাকে, ডেঙ্গু ভাইরাসের কমপক্ষে 4 বার, একজন লোক 4 বার আক্রান্ত হতে পারে। এবং প্রথমবার যদি কারো আক্রান্ত হয় তখন কিন্তু সিরিয়াস নাও হতে পারে। এমনি নর্মাল সর্দি কাশি, জ্বর, মাথা ব্যথা, এগুলো হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার যদি আক্রান্ত হয়, সিরিয়াস হয়ে যাচ্ছে। এই যে এবার অনেকেই মারা যাচ্ছে, তার নিশ্চয়ই তার আগে আক্রান্ত ছিল, এবার হয় দ্বিতীয়বার বা তৃতীয়বার, চতুর্থবার আক্রান্ত। ভ্যাকসিন তো নাই। সুতরাং আমাদেরকে মশাও বংশবৃদ্ধি রোধ করতে হবে, মশার কামড় থেকে নিজেকে বাঁচাতে হবে। এক সময় বলা হতো এডিস মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে ও শুধুমাত্র দিনে কামড়ায়। তবে গবেষণায় প্রমাণিত হয়েছে সব রকম পানিতে বংশবিস্তারের পাশাপাশি দিনে রাতে উভয় সময়ই কামড়ায় এই মশা। তাই পরিচ্ছন্ন পরিবেশ ও সচেতনতাই পারে ডেঙ্গুর প্রকোপ কমাতে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধ উপকরণ সংযোজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আকাশ প্রতিরক্ষা র্যাডার আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বগুড়ায় র্যাডারটির উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অত্যাধুনিক এই র্যাডারটি বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এর মাধ্যমে বাংলার আকাশ রাখিব মুক্ত এই অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। এবারে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো যশোর আদ্দিন সাকিনা উইমেন্স মেডিকেল কলেজের MBBS 14তম ব্যাচের ছাত্রীদের নবীনবরণ ও অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এই উপলক্ষে নানা রঙের বেলুন, ফুল আর ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয় কলেজ ক্যাম্পাস। নবীন শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের উপস্থিতি সংবর্ধনা অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তোলে। এ সময় সংশ্লিষ্টরা বলেন, মানব সেবার লক্ষ্যে দক্ষ চিকিৎসক তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম।
একটি পরিবারের নতুন সদস্যদের অন্তর্ভুক্তি মুহূর্ত। মঙ্গলবার জাতীয়ভাবে সারা দেশে একযোগে ১১৬টি সরকারি বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রিসিপশন প্রোগ্রামে অংশ নেয় আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। জুমে এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়ে নিজেদের অনুভূতির কথা জানান শিক্ষার্থীরা। আসার পর দেখতে পাচ্ছি যে সত্যি কলেজ খুবই ভালো, পড়াশোনায় খুবই উন্নত এবং প্রফেসর টিচার সবাই খুবই ভালো। আমার বাবার এমন সামর্থ্য নাই যে আমি কোনো একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হব ফুল টাকা দিয়ে, কিন্তু আদ্দিন আমাকে ওই সুযোগটা দিছে। পরিবেশটা সুন্দর, কলেজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান। এমন ফাউন্ডেশন করবে, তুমি এমবিবিএস শুধু না, এফসিপিএস করবে, এফআরসিএস করবে, যত ডিগ্রি আছে পৃথিবীতে সব ডিগ্রি তোমার দেওয়া সম্ভব। আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা। এটা নতুন যাত্রা, তুমি তোমার সমস্ত অতীত যেটা ছিল সেটাকে মুছে ফেলে আজকের যে সুন্দর একটা অডিটোরিয়ামে সুন্দর একটা জায়গায় আমরা একত্রিত হয়েছি, এটাকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। রিয়ালাইজ করবেন যে হ্যাঁ, আদ্দিন সকিনা মেডিকেল কলেজকে আমি বেছে নিয়েছিলাম, যে কারণে আমার মেয়েটা মানুষ হয়েছে। ডেফিনেটলি এটা আমরা গর্ব করেই বলি যে হ্যাঁ, এখান থেকে আমরা মানুষকে পাঠাই। অনার্স মার্কস পাওয়া শিক্ষার্থীরা নবীনদের উৎসাহ যোগাবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর। সবাইকে আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে যেন ভবিষ্যতে আমরা আরো সাফল্যের দিকে সাফল্যের পর্যায়ে যেতে পারি। এই শিক্ষাবর্ষে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের 14তম ব্যাচে 75 জন ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে দরিদ্র মেধাবী কোটায় 4 জন এবং 20 জন ভারতীয় ছাত্রী রয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ফেসবুকে আপলোড হওয়া সব নতুন ভিডিও এখন থেকে রিলস হিসেবে দেখানো হবে বলে ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা। এই পরিবর্তনের ফলে সব ধরনের ভিডিও কন্টেন্ট রিলস ফরম্যাটে সহজে আপলোড ও শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। ভিডিও ট্যাবের নামের পরিবর্তে নতুন নাম হবে রিলস ট্যাব। ধাপে ধাপে এটি সব ব্যবহারকারীর প্রোফাইল ও পেজে আপডেট করা হবে। আগামী কয়েক মাসের মধ্যেই তা বিশ্বব্যাপী কার্যকর করা হবে। নতুন এই ফিচারে রিলস ভিডিওর দৈর্ঘ্য বা ফরম্যাটের কোনো সীমাবদ্ধতা রাখছে না মেটা, যার ফলে ছোট বড় ও লাইভ সব ধরনের ভিডিও কন্টেন্টটি রিলস হিসেবে আপলোড ও পোস্ট করা যাবে। খুব শিগগিরই পর্যটকদের জন্য অভিন্ন ভিসা চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের 6টি দেশ। এক ভিসায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইনে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, জিসিসি সদস্যভুক্ত দেশগুলো তাদের মধ্যে পর্যটন জোট গড়তে এই উদ্যোগ নিয়েছে। 2023 সালে জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা নামে এই উদ্যোগের অনুমোদন দেওয়া হয়, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদিও সুনির্দিষ্ট কার্যকর হওয়ার তারিখ এখনো জানানো হয়নি, তবে চলতি বছরেই এটি চালু হবে বলে আশা করা যাচ্ছে। ভিসার মেয়াদ হতে পারে 30 থেকে 90 দিনের মধ্যে। এবারে থাকছে খেলার খবর। গল টেস্টের রাজত্ব বাংলাদেশের হাতে। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সংগ্রহ 9 উইকেটে 484 রান। 163 রানে মুশফিকুর রহিম আর 148 রানে আউট হন নাজমুল হোসেন শান্ত। 10 রানের জন্য সেঞ্চুরি মিসের হতাশায় ডুবেছেন লিটন দাস। রিপোর্ট করছেন এসএম আশরাফ। গলে রোদ আর মেঘের লুকোচুরি খেলায় শেষ হাসি টাইগারদের। লঙ্কানদের বিপক্ষে তাদেরই মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে 2013-তে এ মাঠেই বাংলাদেশ তুলেছিল টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ 638 রান। এক যুগ আগে এখানে পেয়েছিলেন ডাবল সেঞ্চুরি। মুশফিকের ব্যাটে যেন বাংলা ক্রিকেটের ধারাবাহিকতা। সপ্তমবারের মতো দেশপ্রেরণ ইনিংস, এই পরিসংখ্যানে একাই রাজা তিনি।
ক্লান্তি নেই, তাড়াহুড়ো নেই, শুধু আত্মবিশ্বাসে মোড়া পরিণত ব্যাটিং। 3 উইকেটে 292 রান নিয়ে দিনের খেলা শুরু। একজন শিল্পী আর একজন কবি, শান্তর ব্যাটে সৌন্দর্য, মুশফিকের অভিজ্ঞতার খোদাই। চতুর্থ উইকেটে 264 রানের জুটি, বাংলাদেশের ইতিহাসে আরেকটি মহাকাব্য। দলের 309-এ শান্তর বিদায়ে শেষ হয় সেই কাব্য। শান্ত ফিরে গেলে মিস্টার ডিপেন্ডেবলের সঙ্গী হন লিটন দাস। ব্যাটে যেন সুরের ঝংকার, পুল, ড্রাইভ, ফ্লিক সব শটই সৃজনশীলতা। পঞ্চম উইকেটে আরও 149 রান, কিন্তু ঠিক শতকের গন্ধ ভেসে আসছে তখনই এক অস্থির শটে থেমে যান লিটন। এরপর জাকের আলী, তাইজুল আর নাইম হাসানকে ফিরিয়ে লঙ্কান বোলাররা প্রথমবারের মতো কিছু সময়ের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাঝে 2.5 ঘন্টা বৃষ্টির বাগড়ায় বন্ধ ছিল খেলা। পুরো দিনে টাইগাররা তুলেছে 192 রান। এস এম আশরাফ, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েলের হয়ে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র। তেহরানে সামরিক অভিযানের হুমকি, কঠিন পরিণতির হুঁশিয়ারি খামেনির। নেতানিয়াহুকে দুষছে রাশিয়া। সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে অধিকাংশ দল। ডক্টর আলী রিয়াজ আপত্তি, বিএনপি সহ কয়েকটি দলের দ্বিমত বিষয়ে গণভোট চায় জামায়াত। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের গাড়ি বহরের সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এসএসএফ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। সময়োপযোগী করা হচ্ছে বাহিনী। এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভয়াবহ রূপ নিতে পারে, শঙ্কা কীটতত্ত্ববিদদের। ডেঙ্গু রোগীর রক্তবমি কিংবা রক্তক্ষরণ হলে প্লাটিলেট দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।